সরাসরি আপনি থেকে তুমি তো চলে গেছে, কখন আবার তুই বলা শুরু করে আল্লাহ জানে। আল্লাহ রক্ষা করিও আমায়। রাগ করো কেন? মা তোমার কথা জানে না। আম্মুকে আগে পটাতে হবে, তারপর তোমার কথা বলবো। হুম, ঠিক আছে, এইবারের মতো মাপ করছি, কিন্তু খুব তাড়াতাড়ি বলবেন। যাক, এবার আপনিতে এসেছে। হুম। আচ্ছা, তুমি কি খেয়েছো? কখন খেলাম? সকাল থেকেই তো তোমার সাথে আছি। ও, এখানে তো কোনো খাবার নেই, ফল আছে, কেটে কেটে খান। ওকে বউ। হাসো কেন? বউ বললেন তাই। বউ বলেছি বলেই হাসতে হবে? হুম। ঠিক আছে, হাসিও। আপনি খান আগে। তুমি আগে খাও, তোমাকে তাড়াতাড়ি সুস্থ হতে হবে তো। এবার আপনিও বলেন। আম্মু জোর করে খাওয়ায়, এখন আপনি। এত কথা বলো কেন? থাকো। এখানেও শর্ত। একবার শর্ত দিয়ে প্রতিদিন আইসক্রিম আনিয়ে খেয়েছি। আমি এখন কোনো আইসক্রিম আনতে পারবো না। অন্য শর্ত হলে বলো। না, আইসক্রিম আনতে হবে না, আমাকে আপনার হাতে খাইয়ে দিলেই হবে। আইসক্রিম আনতে হবে না, আমাকে আপনার হাতে খাইয়ে দিলেই হবে। সারাদিন দুজনে ভাইয়া একটু সাইড দিন। না, আমি ইঞ্জেকশন দেব না। কত বড় একটা সুই দিয়ে আমি আমি দিবে না ইঞ্জেকশন। ভয় পাচ্ছ কেন? আমি আছি তো। না, আমি দিব না। ভাই আপনি একটু রোগীকে বুঝান, এটা দিতেই হবে, নাহলে হাতের ব্যথা আরো বাড়বে। আমার হাত ধরো, ব্যথা লাগবে না। আমার হাত শক্ত করে ধরে চোখ। আমি নিজুমের পাশে গিয়ে বসে আমার হাত শক্ত করে ধরে চোখ বন্ধ করে দিল। নার্স ইঞ্জেকশন দিয়ে দিল। রোগীকে আমরা বাড়ি নিয়ে যেতে পারবো? বা রোগীর সুস্থ হতে কতদিন সময় লাগতে পারে বল। আঘাত অনেক গভীর, শুকাতে সময় লাগতে পারে, তবে আপনারা চাইলে কালে রোগীকে বাড়ি নিয়ে যেতে পারেন। ধন্যবাদ আপনাকে। আঙ্কেল আন্টি ওনাদের মেয়েকে আমার কাছে দিয়ে নিশ্চিন্ত মনে আসেন মনে হচ্ছে, কেননা ওনারা রাতেও আর আসেনি। ফোন দিয়ে বললেন কি এক কাজে ব্যস্ত আছেন, আসতে পারবেন না। কি আর করার, থাকতেই হবে। রাত বাড়ার সাথে সাথে চিন্তা বেড়ে গেল, ঘুমাবো কোথায়? গতকাল রাতেও ভালোভাবে ঘুম হয়নি, এদিকে আবার নিজুমের হাতের ব্যথা বেড়েছে। আপনি কোথায়? সেটা তো আমিও ভাবছি। আর শোনো, আমাকে আর স্যার ডাকবে না, আমি পড়ানো ছেড়ে দিয়েছি। যদিও আরও 2টা স্টুডেন্ট আছে যাদের এখনো। তাহলে ভালো হয়েছে। হুম, এবার ঘুমাও। কিন্তু আপনি। আমি চেয়ারে বসেই কাটিয়ে দিতে পারবো, এক রাতের ব্যাপার। হুম। আমি চেয়ারে হেলান দিয়ে বসে পড়লাম। কি থেকে কি হয়ে গেল? বেড়ে তাকিয়ে দেখি পিচ্ছিটা পিচ্ছিদের মতোই জড়সড় হয়ে ঘুমিয়ে পড়েছে। ঘুমন্ত মুখটা দেখতে খুব মায়া মায়া লাগছে। হুমায়ুন আহমেদ স্যার ঠিকই বলেছিলেন, ঘুমন্ত রমণীদের মুখের দিকে তাকিয়ে পুরুষেরা সেই মায়ার বাঁধনে আটকে পড়তে বাধ্য, যা থেকে বড় বড় মনীষীরাও বাদ পড়ে না। স্যারের কথাটা ঘুরিয়ে বললাম, কি অদ্ভুত মায়া কাজ করে। এই অবস্থায় কেউ বলবে না এই মেয়ে এত ফাজিল। পার্থক্য শুধু মাঝখানে ঘুম। এসব ভাবতে ভাবতে চেয়ারে হেলান দিয়েই ঘুমিয়ে পড়লাম। গুড মর্নিং। এই যে স্যার। হুম। মা ডেকো না তো, একটু পরে উঠবো। সঙ্গে সঙ্গে বুকে কিল পড়া শুরু করলো। ধরফর করে উঠে বসলাম। কি হলো, সকাল সকাল মারছো কেন? আমি এভাবেই ঘুম ভাঙাই। তাই বলে মারবে? কি নিয়ে কথা হচ্ছে? কিছু না আম্মু। আঙ্কেল আর আন্টি দুজনে এসে। এই যে তোমাদের জন্য নাস্তা নিয়ে আসলাম, নাস্তাগুলো। হুম, তোমরা নাস্তা করো, আমি ডাক্তারের সাথে কথা বলি। কিছুক্ষণ পরে আঙ্কেল ফিরে আসলেন।
তোমরা তৈরি হও, আমরা কিছুক্ষণ পরেই বাসায় চলে যাব। বাবা, আমারও ভালো লাগছে না, খুব বোরিং ফিল। তোমরা নাস্তা করে নাও, আমি হাসপাতালের বিল মিটিয়ে আসি। হাসপাতালের ফর্মালিটি পূরণ করে সোজা নিজুমদের বাসায় পৌঁছাতে সময় লাগেনি, কেননা হাসপাতাল থেকে বাসা বেশি দূরে নয়। আঙ্কেল, তাহলে আমি আসি? ভিতরে আসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। আগে বাসায় চলো, দুপুর প্রায় হয়ে এলো। দুপুরে খাবার খেয়ে তারপর না হয় বলি। জি, আর কথা বাড়ালাম না। দুপুরে খাবার খেতে বসেছি, অবশ্য সাথে নিজুম আর মিমও বসেছে। আন্টি খাবার সার্ভ করছেন। আবির, তোমার সামনে পরীক্ষা, তাই না? জি আঙ্কেল। আর নিজুমেরও সামনে পরীক্ষা। জি। তোমরা দুজন ভালোভাবে পরীক্ষা দাও, তারপর না হয় অন্য কিছু নিয়ে ভাবা যাবে। নিজুমেরও এখন প্রাপ্তবয়স হয়নি। অন্যদিকে আমার বড় মেয়ে মিম আছে। আর তারপর নিজুম, কি বলো তুমি? জি আঙ্কেল, আপনার যেটা ভালো মনে হবে সেটাই করুন। আমি এখন অন্য কিছুতে জড়াতে চাই না। আঙ্কেলের কথা শুনে নিজুম অর্ধেক খাবার খেয়েই রুমে চলে গেল। পাগলিটা বোধহয় মন খারাপ করেছে। ঠিক আছে যাও, ঠিক আছে যাও, তবে যাওয়ার আগে নিজুমের সাথে। আমি নিজুমের রুমের দিকে এগিয়ে গেলাম। পাগলিটা মন খারাপ করে বসে আছে। কি ব্যাপার? আমার পাগলিটার মন খারাপ? কি হলো, কথা বলবে না? তাহলে কিন্তু চলে গেলাম। চলে যাওয়ার কথা শুনে পাগলিটা জড়িয়ে ধরল। আমার একদম ভালো লাগে না, আপনাকে ছাড়া একদম থাকতে পারবো না, সত্যি। যেভাবে বলছো মনে হচ্ছে আমি কোথাও চলে যাচ্ছি। আমাদের প্রতিদিন তো দেখা হবেই, আর ফোনেও কথা হবে। যখন তোমার আমাকে মনে পড়বে তখন। হুম। তাহলে আমি এখন যাচ্ছি। এমন মুখ দেখে কিভাবে যাব? একটু হাসো। দেখে শুনে যাবেন, বাসায় পৌঁছে কল করে জানাবেন, আর কালকে খুব সকালে তাড়াতাড়ি চলে আসবেন। জো হুকুম মহারানী, আপনার সকল আজ্ঞা পালন করব। মনে থাকে যেন। এবার যান। এবার প্রাকৃতিক হাসিটা দেখতে পেলাম। নিজুমদের বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে বাড়ির পথে রওনা হলাম। রাতে কোথায় ছিলি? হাসপাতালে। কেন, কি এমন মহা দায়িত্ব ছিল যে হাসপাতাল থাকতে হবে? জানিস আমি কত টেনশনে ছিলাম। সরি মা, বলতে ভুলে গেছি। টেনশন কেন করো? আমি কি এখন ছোট আছি? ডাক্তার আঙ্কেল না তোমাকে বারণ করেছেন টেনশন করতে? ওসব তুই বুঝবি? ঠিক বলেছ, আমি ওসব বুঝি না, আর বুঝতেও চাই না। হয়েছে, বুঝেছি, তুই অনেক পেকে গেছিস। মা, একটু তাড়াতাড়ি ফরমালিন নিয়ে আসো তো। ফরমালিন কেন? এই যে এত তাড়াতাড়ি পেকে গেলাম, ফরমালিন না দিলে আবার পচে যাব। তখন কিন্তু তোমাকেই সবাই পচা ছেলের মা বলে ডাকবে। হয়েছে, আর পাকনামি করতে হবে না। গোসল করে ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। না মা, খাবো না, আমি খেয়ে এসেছি। ঠিক আছে, তাহলে ফ্রেশ হয়ে রেস্ট। ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। উঠলাম একেবারে বিকালে। ঘুম থেকে উঠেই মোবাইল হাতে নিয়ে দেখি নিজুমের নাম্বার থেকে অনেকগুলো কলের মেসেজ। ঘুম থেকে উঠে মোবাইল হাতে নিয়ে দেখি নিজুমের নাম্বার থেকে অনেকগুলো কল আর মেসেজ। আজকে আমার খবর আছে। পাগলি মনে হয় রেগে আগুন হয়ে আছে। দেরি না করে সাথে সাথেই ফোন দিলাম। মনে হয় আমার ফোনের অপেক্ষায় ছিল, তার সাথে সাথে রিসিভ। সরি পাগলি, ফোন দিতে ভুলে গেছিলাম। কি হলো কলিজা, কথা বলছো না কেন? সরি বললাম তো। আপনি আমাকে কষ্ট দেন কেন? আমার কত চিন্তা হচ্ছিল, আমি কতগুলো ফোন দিছি। ওই পাগলি, এই চিন্তায় দেখছি আমাকে শেষ করে দিবে। একদিকে চিন্তা করে আম্মু, আর অন্যদিকে নিজুম। সরি, আমি ঘুমাই গেছিলাম, বুঝতে পারি। আপনি খুব পচা, আপনি খালি আমাকে কষ্ট দেন। এই দেখো,
এই দেখো কান ধরছি, আর কখনো তোমাকে কষ্ট দিব না। সত্যি তো? হুম, সত্যি। এখন কি করেন? শুয়ে শুয়ে আমার পাগলির সাথে কথা বলি। তুমি কি করো? আমিও শুয়ে আছি। কিছুক্ষণ কথা বলে কেটে দিলাম। প্রায় সন্ধ্যা হয়ে গেছে, পড়তে হবে। পড়া শেষ করে রাতের খাবার খেয়ে আবার নিজুমের সাথে ফোনে কথা বললাম। এভাবেই চলছিল আমাদের জীবন। আম্মু, আঙ্কেল, আন্টি আর নিজুমের ভালোবাসা নিয়ে ভালোই দিন কাটছিল। একদিকে নিজুমের পরীক্ষা শুরু হলো, অন্যদিকে মিমাপুরও বিয়ে হয়ে গেছে। নিজুমের পাগলামি দেখে একটু তাড়াতাড়ি বিয়ে দিতে হলো। অবশ্য এতে কোনো সমস্যা হয়নি, কেননা মিমাপুর কোনো পছন্দ করা ছেলে ছিল না। নিজুমের পরীক্ষা শুরু হওয়ার পর নিজুমকে কড়া শাসন করে পড়িয়েছি। তাকে তো আমি সবসময় বই ধরে বসিয়ে রেখেছিলাম। মাঝে মাঝে নিজুম আপনি আমাকে আর আগের মতো ভালোবাসেন না। আপনি খালি বই পড়তে বলেন। আপনি খুব পচা। আমি এসব শুনে হাসতাম। প্রতিদিন পড়াশোনা আর দুষ্টুমি তো আছেই। নিজুমের পরীক্ষা ভালোভাবে শেষ হলো। নিজুমের পরীক্ষার পরপরই শুরু হলো আমার ভার্সিটির প্রথম বর্ষের পরীক্ষা। পরীক্ষার চাপে নিজুমকে ঠিকমতো সময় দিতে পারতাম না বলে পাগলিটা অভিমান করেছে। আর শেষ পরীক্ষা দিয়ে এসেই পাগলিটাকে ফোন দিলাম। হ্যালো কলিজা। আমি কারো কলিজা না। যে আমার সাথে এতদিন ঠিকভাবে কথা বলে নাই, আমি তার কলিজা হতেই পারি না। আমার পরীক্ষা চলছিল পাগলি। পরীক্ষার সময় তোমাকে সময় দিব নাকি আমাকেও সময় দিবেন। পরীক্ষা শেষ, এখন সম্পূর্ণ মন তোমাকে দিয়েই বসে থাকবো। এবার খুশি তো? হুম। কোথায় আছো? বাসায় কেন? না এমনি। তুমি থাকো, আমি আসছি। সত্যি? হুম। ওকে, ফোন রাখলাম, বাই, আমি আসছি। হুম, আসেন। একটা রিক্সায় চড়ে চলে গেলাম নিজুমদের বাড়ির সামনে। রিক্সার ভাড়া মিটিয়ে দিয়ে খুশি মনে কলিং বেল বাজিয়ে দিলাম। সাথে সাথে দরজা খুলে গেল। মনে করছিলাম নিজুম দরজা খুলেছে, কিন্তু না, দরজা খুলেছে তাদের কাজের মেয়ে। আঙ্কেল ছোপায় বসে খবরে কাগজ পড়ছেন। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো বাবা? জি আঙ্কেল। তোমার তো আজ পরীক্ষা শেষ হয়েছে। জি আঙ্কেল। পরীক্ষা কেমন হলো বাবা? জি আঙ্কেল, অনেক ভালো হয়েছে। নিঝুম রুমে আছে, যাও দেখ। আঙ্কেলের কাছ থেকে বিদায় নিয়ে নিজুমের রুমের পাশে এসেই বিনা টিকেটে সিনেমা দেখলাম। আমার তো বিশ্বাসই হচ্ছে না। খারাপ কিছু ভাববেন না, পজিটিভ মাইন্ড প্লিজ। আজ নিজুম শাড়ি পরেছে, হালকা মেকআপ, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, কপালে নীল টিপ, সব মিলে অপরূপ। আমাকে শাড়ি পরে একদম ভালো লাগছে না। শাড়িটা সুন্দর না, আর মেকআপে ময়দা সুন্দরী মতো লাগছে। একদম বাজে। কি? আমাকে এই শাড়িতে ভালো লাগছে না? তাহলে আর এই শাড়ি পরবই না, এখনই খুলে ফেলবো। আরে শাড়ি খুলছো কেন? থাক না। না, আমি খুলে ফেলবো। আর কি বললেন? আমি ময়দা সুন্দরী? আমি মোটেও ময়দা সুন্দরী না। আরে রাগ করতেছো কেন? আমি তো মজা করেছি। চলো আজ দুজন মিলে ঘুরতে যাব। সত্যি? হুম। পাগলিটা ঘোরার কথা শুনেই লাফিয়ে উঠেছে। আজ প্রথম পাগলিটাকে নিয়ে ঘুরতে যাব। আন্টি আঙ্কেলকে বলে দুজন মিলে ঘুরতে বের হলাম। একটা রিক্সা নিয়ে দুজন মিলে অনেক ঘুরলাম। নিজুম আইসক্রিম পছন্দ করে, তাই থেকে আইসক্রিম খাওয়ালাম। কিন্তু আইসক্রিমের পাশাপাশি পাগলি মেয়ে ফুচকা পছন্দ, তা জানতাম না। এবার হাত চাললাম, দুজন মিলে ফুচকাও খেলাম। অনেক ঘোরাঘুরি করে নিজুমকে বাসায় নামিয়ে দিয়ে আমি আমার বাসায় ফিরে এলাম। এভাবে চলছিল আমাদের খুনসুটি ভালোবাসা। নিজুমের রেজাল্ট দিল, আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট করেছে। আমি যেই কলেজে পড়তাম নিজুমও সেই কলেজে ভর্তি হয়। অবশ্য আমি ভর্তি হতে বলেছিলাম আমার কলেজে, এতে করে কলেজ সময়েও দুজনকে সময় দিতে পারবো। নিজুম কলেজে ভর্তি হয়েছে, ক্লাসও করছে নিয়মিত।
আমার রেজাল্ট দেওয়ার সময় হয়ে এসেছে, আর অন্যদিকে বেড়েছে নিজুমের অবহেলা। এখন আর আগের মতো সময় দেয় না, ঘুরতে যেতে বললে নানান বাহানায় এড়িয়ে চলে। মাঝে মাঝে কথা বলে, তবে অনেক সময় ওয়েটিংয়ে পাই। আস্তে আস্তে আমাদের মাঝে দূরত্ব বাড়ে। এমনই একদিন নিজুমদের বাসায় যাই। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? জি বাবা, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? জি, তোমার মা বাবা? ওনারাও ভালো আছে। বাবা, ও তো ও কোনো দরকার আছে কি? না আঙ্কেল, তাহলে সে কি বাবা, মাত্রই আসলে এখনই চলে যাবে? দুপুরের নাস্তা? না আঙ্কেল, অন্য একদিন নিজুমের সাথে কলেজে গিয়ে ঠিক আছে। আমিও চললাম কলেজের দিকে। নিজুমকে জিজ্ঞেস করা প্রয়োজন, কেন সে আমাকে অবহেলা করছে। না, তারা জিজ্ঞেস করতে হয়নি। কলেজে পৌঁছেই আমি আমার প্রশ্নের জবাব পেয়ে গেছি। কলেজে পৌঁছে নিজুমকে খুঁজতে লাগলাম। না, নিজুম তার ক্লাসে নেই। সারা কলেজ ক্যাম্পাস খুঁজেও নিজুমকে পাইনি। কোথায় গেল পাগলিটা? আঙ্কেল তো বলেছিল নিজুম কলেজে এসেছে। মন খারাপ করে ফিরে আসতে যাব, তখনই দেখতে পেলাম এক জোড়া কাপল কলেজের পুকুর পাড়ে বসে আছে। কীভাবে যেন সেদিকে গেলাম, হয়তো মনের টানে, নয়তো সত্যিটা দেখার জন্যই আল্লাহ আমাকে সেই দিকে যেতে বাধ্য করেছে। এটা আমার নিজুম। তবে পাশের ছেলেটাকে চিনতে পারিনি। তবে হয়তো কোনো বড়লোক বাবার ছেলে। পোশাক আশাক দেখে আর স্টাইল দেখালে বোঝাই যায় নিজুম তার কাঁধে মাথা দিয়ে রেখেছে। এটা দেখার জন্য আমি কোনোভাবেই প্রস্তুত ছিলাম না। নিজুম এখন আর আমার নেই, তাই হয়তো এত অবহেলা। গাছের আড়ালে দাঁড়িয়ে তাদের কথাগুলো শোনার চেষ্টা করলাম। রায়ান, তুমি আমাকে কতটুকু আজ হঠাৎ এমন প্রশ্ন? বলো না, কতটুকু ভালোবাসো? আমার জীবনের চেয়েও বেশি। কখনো ভুলে যাবে না তো আমায়? কি যে বলো, তোমাকে ভোলা মানে আমার নিজেকে ভুলে যাওয়া। তাদের কথা শুনে মনে হলো তারা অনেক দূরে গিয়ে গেছে। আমি গাছের আড়াল থেকে বের হয়ে শুধু একটা ডাক দিয়েছিলাম, নিজুম। ডাক শুনে নিজুম হকচকিয়ে উঠল। স্যার, আপনি এখানে? ছেলেটা কে পাখি? উনি আমার স্যার। আর স্যার, ও আমার প্রেমিক। আমাকে দেখিয়ে একদম সাধারণভাবেই যেভাবে বলেছিল, মনে হচ্ছিল আমি শুধু তার সারি ছিলাম। স্যার, না, এমনিতে অনেক দিন কলেজে আসা হয় না। হ্যাঁ, আজ একটু ঘুরতে আসলাম। আমি আর কিছু বলিনি, ওখান থেকে চলে আসলাম। কিছুক্ষণ পর দেখলাম ছেলেটা নিজুমকে বাইকে করে ঘুরতে চলে গেল। এদিকে আমার সেই নিজুম, যে আমাকে পাগলের মতো ভালোবাসতো, যে আমার একটু অবহেলা সহ্য করতে পারতো না। এ কি আমার সেই নিজুম, যে আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না বলে আত্মহত্যা করতে গিয়েছিল? এসব ভেবে চোখ থেকে দুপোটা নোনা জল বেরিয়ে এলো। শুনেছি ছেলেদের কাঁদতে নেই, তাই কান্না পেলেও কাঁদতে পারিনি। বুকের ভিতরটা ভেঙে গেলেও কান্না আটকে রাখলাম। আকাশ কালো হয়ে এলো, চারিদিকে মেঘ করে একটু পরে বৃষ্টি নামলো। এবার কাঁদতে কোনো মানা নেই। বৃষ্টিতে ভিজে ইচ্ছে মতো কাঁদলাম, যা কেউ দেখতে পায়নি। বৃষ্টির জলের সাথে চোখের জলে মিশে গেল, যা কেউ দেখতে পায়নি। তবুও এই ভেবে নিজেকে সান্ত্বনা দিলাম, পাগলিটা কি পেয়েছে আমার কাছে? কিছু ভাঙা স্বপ্ন দেখানো ছাড়া কিছুই তো দিতে পারিনি আমি তাকে। কি আছে আমার মতো গরিব ছেলেকে বিয়ে করলে কি পেত? সে ভালোই করেছে। আর হয়তো আমাকে ভালোবাসাটা তার আবেগ ছিল। এমন একটা সময় সে আমাকে ভালোবেসেছিল, যে সময়ে বিবেকের চেয়ে আবেগটাই বেশি কাজ করে। তবে আমাকে যে শক্ত হতে হবে, আমার ভেঙে পড়লে চলবে না। হয়তো আমাকে ভালোবাসাটা ছিল নিজুমের আবেগ। এমন সময় এসে আমাকে ভালোবেসে
যে সময় মানুষের বিবেকের চেয়ে আবেগটাই বেশি কাজ করে। আমার ভেঙে পড়লে চলবে না, আমাকে শক্ত হতে হবে, কঠিন হৃদয়ের মানুষ হতে হবে, হৃদয়কে করতে হবে পাথরের মতো শক্ত, নাহলে এই কষ্ট কাটিয়ে উঠতে পারবো না, আর আমার লক্ষ্যেও পৌঁছাতে হবে। অবশেষে বৃষ্টিতে ভিজতে ভিজতে হেঁটে হেঁটেই বাড়িতে পৌঁছালাম। আম্মু জিজ্ঞেস করেছিল কেন ভিজেছি, কোনো উত্তর দিতে পারিনি, শুধু বলেছিলাম বৃষ্টিতে ভেজা এবং অতিরিক্ত হাঁটার কারণে রাতে কাঁপুনি দিয়ে। আম্মুর সেবা যত্নে সুস্থ হতে বেশি দিন লাগেনি। অবশেষে আসলো অপেক্ষার ফল। আমার রেজাল্ট দিয়েছে, আর আমিও অনেক ভালো রেজাল্ট করি। সেদিন আমার অনেক খুশি লেগেছিল, কিন্তু বুকের মাঝে একটা শূন্যতা আমায় কুড়ে কুড়ে খাচ্ছিল। এতদিন নিজুমকে মিস করিনি তা নয়, প্রচুর মিস করেছি, প্রতিটা মুহূর্তে মিস করেছি। এভাবে আর চলতে পারে না। প্রতিটা মুহূর্ত নিজুমের স্মৃতি আমাকে কষ্ট দিতে থাকলো। তাই সিদ্ধান্ত নিলাম এই শহর ছেড়ে দূরে কোথাও চলে যাব, তবে পড়ালেখার উদ্দেশ্যে নয়, নিজেকে প্রতিষ্ঠিত করে তোলার উদ্দেশ্যে। এই শহরে থাকলে কিছুই করতে পারবো না। নিজুমের স্মৃতিগুলো আমায় তিল তিল করে কষ্ট দিবে, আর নিজেকে শেষ করে দিতে ইচ্ছে হবে। যদিও ইচ্ছে ছিল আরো পড়াশোনা করব, কিন্তু তার হলো না। বর্তমান অবস্থা চিন্তা করে চাকরি করার সিদ্ধান্ত নেওয়া। এই সকল বাস্তবতা চিন্তা করেই চাকরি করার সিদ্ধান্ত। তবে মনে একটা জেদ পুষেছি, আর সেটা হলো নিজুম যদি এত ভালোবাসার পরও আমাকে ভুলে যেতে পারে, তাহলে আমি কেন পারবো না? আমাকেও পারতে হবে। অবশেষে বুকের মাঝে একটা বড় শূন্যতার হাহাকার নিয়ে, সাথে কিছু স্মৃতি আর অনেকগুলো কষ্ট নিয়ে পাড়ি জমালাম ঢাকা শহরে। অবশ্য বেশি কাঠকুর পোড়াতে হয়নি। রেজাল্ট ভালো হওয়ায় এক বড় ভাইয়ের কারণে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কিছুটা ভালো পদে চাকরি হয়ে যায়, যা শুধু গল্প হয়, বাস্তবে নয়। কাজগুলো করায় এবং রেকর্ড ভালো থাকার কারণে বছর শেষে একটা ছোটোখাটো প্রমোশন পেয়ে যাই। চলতি বছরের মাঝামাঝি আমার সিনিয়র অফিসার মারা যাওয়ায় নতুনভাবে নিযুক্তের ঝামেলা এবং আমি তার সহকারী হওয়ায় এবং দ্রুত কাজের অভিজ্ঞতা সম্পন্ন হয় ও পারফরমেন্স ভালো থাকায় অফিস কর্তৃপক্ষ আমাকে মৃত ব্যক্তির পদে প্রমোশন করিয়ে দেয়, সাথে তার বেতনও বৃদ্ধি পায়। অফিস থেকে থাকার জন্য বাড়ি এবং অফিসে আসা যাওয়ার জন্য গাড়ি দেওয়া হয়, যা মিরাকেলের চেয়ে কম নয়। একটা মিরাকেল আমার জীবন পাল্টে দিল। 3 বছর পরে আজ আমার বাড়ি আছে, গাড়ি আছে, বাবা মাও আছে সাথে, শুধু নেই আমার কলিজা। তার শূন্যতা সবসময় অনুভব করি। এই 3 বছর তাকে মিস করিনি তা নয়, প্রতিটা মুহূর্তে ফিল করেছি আমি যেভাবে তাকে মিস করি, সেও কি আমাকে মিস করে? হয়তো না। সে হয়তো এখন বিয়ে করে সংসার নিয়ে ব্যস্ত, অন্যের জীবন গুছিয়ে দিয়েছে, শুধুমাত্র আমার জীবনটাই অগোছালো। তারপরও কেন যেন মনে হচ্ছে নিজুম আমার অপেক্ষায় আছে। এই 3 বছরে একবারও নিজ বাড়িতে যাইনি। মা বাবা গিয়েছিল অনেকবার, আমাকেও যেতে বলেছিল, কিন্তু যাইনি, কারণ ওখানে আমার আর নিজুমের অনেক স্মৃতি রয়েছে, যেগুলো আমাকে প্রচুর কষ্ট দিবে। তাই ইচ্ছে করেই যাইনি। আমি চাইনি আর স্মৃতিগুলো মনে করে নিজেকে কষ্ট দিতে। থাক না, কিছু সম্পর্ক অপূর্ণ, প্রতিটা সম্পর্কে পূর্ণতা পায় না, পূর্ণতা পেতে নেই। প্রতিটা সম্পর্কে পূর্ণতা পেলে, সম্পর্কের পূর্ণতা পেলে আমাদের ভালোবাসার প্রতি শ্রদ্ধা কমে যাবে। কিন্তু আমরা অতীতকে যতই লুকানোর চেষ্টা করি না কেন, একদিন অতীত ঠিকই সামনে চলে আসে। আমার বেলায়ও ঠিক তাই হয়েছে। একদিন অফিস থেকে ফিরছিলাম, হঠাৎ আঙ্কেলকে, নিজুমের বাবাকে দেখতে পেলাম। মনে প্রশ্ন জাগলো, উনি হঠাৎ এখানে কেন? মনে হলো এদিক সেদিকে তাকিয়ে কিছু একটা খুঁজছেন। গাড়ি পার্কিং করে দ্রুত পায়ে ওনার কাছে গেলাম। কেমন আছেন আঙ্কেল? কথা শুনে ফিরে তাকালেন। চেহারায় বিষণ্ণতার মধ্যেও হাসি ভাবটা দেখা গেল। মনে হলো অনেক দামি কিছু পেয়ে গেছেন। আঙ্কেল আমার দিকে তাকিয়ে আছেন। আবারও জিজ্ঞেস করলাম, কেমন আছেন আঙ্কেল?
তা কি মনে করে ডাকায় আঙ্কেল? শুধু কি প্রশ্ন করেই যাবে, বাসায় নিয়ে যাবে না? ও, দুঃখিত আঙ্কেল। চলুন। আঙ্কেলকে নিয়ে গাড়িতে উঠে ড্রাইভ করতে শুরু করলাম। হয়তো আঙ্কেল আমার গাড়ি দেখে কিছুটা অবাক হলেন। হয়তো ভাবছেন এত অল্প সময়ে কিভাবে কি আঙ্কেল হঠাৎ শহরে কি মনে করে? এসেছি একটা কারণে, তা বাবা বিয়ে করছো? কি যে বলেন আঙ্কেল, বিয়ে? আর আমি এই জীবনে আর বিয়ে করা? তা বাবা হঠাৎ এলাকা ছেড়ে নিজের বাসা ছেড়ে চলে এলে যে? সে অনেক বড় কাহিনী, কোনো একদিন সময় করে আমি সব জানি। মানে? নিজম আমাকে সব বলেছে। তাহলে তো হয়েই গেল। আঙ্কেল, নিজুম ভালো আছে? ভালো আর থাকতে দিলে কই? কেন আঙ্কেল? যেহেতু আপনি সব জানেন, তাহলে নিশ্চয়ই এটাও জানেন যে নিজুম ভালো থাকার জন্যই আমি আমার জন্মভূমি তুমি যা ভাবছো তার কিছুই হয়। হঠাৎ একদিন নিজম কান্না করতে করতে বাড়ি ফেরে। কান্না করার কারণ জিজ্ঞেস করতেই আমাকে সব কিছু খুলে বলে। এও বলে যে তোমার সাথে নিজমের মাঝে রায়হান কিভাবে প্রবেশ করলো। আমার মেয়েটা তার ভুলের জন্য শাস্তি পেয়ে গেছে, আর ভালো নয় বাবার বিগড়ে যাওয়া বকা। এছাড়াও অনেক অনেক বিয়ে করেছে, আর আমার মেয়েটাও ধোঁকা খেয়েছে। যেদিন আমার মেয়েটা তার ভুল বুঝতে পারে তারপর থেকেই তোমার খুঁজতে থাকি, কিন্তু পারিনি। সবচেয়ে মেয়েটা আমার কাছে একটা জিনিস চেয়েছিল, তার নির্জন স্যারকে, কিন্তু আমি আমার মেয়েকে সে চাওয়া পূরণ করতে পারি। হাত দিয়ে চোখের পানি মুছলেন, আবার বলতে শুরু করলেন। অনেক খুঁজেছি তোমায় কিন্তু পাইনি। শেষমেশ মেয়েটা নিজেই গুটিয়ে নিয়েছে নিজেকে, বন্ধ করে অন্ধকারে বন্দি করে রেখেছে। একমাত্র তুমি পারো আমার মেয়েটাকে তার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে। ওভাবে বলবেন না আঙ্কেল, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। আঙ্কেল বোধহয় আমার কথায় সন্তুষ্ট হয়নি, আমার দিকে অন্যরকম চাউনিতে চেয়েছিলেন। গাড়িতে আর কথা। বাবা তুই এসেছিস? হ্যাঁ মা, তোর সাথে উনি কে? চট্টগ্রাম থাকাকালীন একটা ছাত্রীকে পড়াতাম, ওর বাবা। বলা বাহুল্য, আমার আর নিজুমের মধ্যকার সম্পর্কের কথা বাবা মা আঙ্কেল, উনি আমার মা। আচ্ছা মা, তোমরা কথা বলো, আমি ফ্রেশ হয়ে আসি। ঠিক আছে যা। রুমে এসে ফ্রেশ হতে গেলাম, শাওয়ার সেরে ভাবনায় ডুব দিলাম। তার মানে আমার ভাবনাই সঠিক ছিল, নিজুম এখনো আমার ফ্রেশ হয়ে নিচে এসে দেখি আম্মু এবং আঙ্কেলের সাথে আব্বু। আরিয়ান নিচে নামতেই আম্মুর শব্দ এসে কানে লাগলো। আম্মুর কথা শুনে বোঝা যাচ্ছে আঙ্কেল সব কিছু আব্বু আম্মুকে বলে দিয়েছেন। যদি কিছু শুনে থাকে তাহলে ঠিকই শুনেছ। এতটা স্বার্থপর কিভাবে হলি তুই? আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করলি না? আম্মু, জানানোর প্রয়োজন হলে ঠিকই জানাতাম। আমি তো তোর বন্ধুর মতো ছিলাম, আমাকে একবার জানাতে পারতি। জানিয়ে কোনো লাভ হতো না আম্মু। যা হবার হয়েছে। আমি এখন নিজমকে আমার ঘরের ছেলের বউ হিসেবে দেখতে চাই। তাহলে আর কি, তোমরা যা চাইছো তাই হবে। যদিও নিজুমকে আপন করে নিব ভেবেছি, তবুও মনে মনে সিদ্ধান্ত নিয়েছি নিজুমকে ছোটোখাটো একটা শাস্তি দেব। বেইমানির কারণে ছোটোখাটো একটা শাস্তি তো তার প্রাপ্যই। পরদিন অফিস গিয়ে জরুরি প্রয়োজনে ছুটি নিয়েছি। স্যারও আমার এক কথায় ছুটি দিয়েছেন, কেননা তিনি ভালো করে জানেন যে গত 3 বছরে বিনা প্রয়োজনে আমি একদিনও ছুটি নিইনি। অফিস থেকে বাসায় এসেই সবাইকে নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হলাম। চট্টগ্রামে পৌঁছে প্রায় রাত হয়ে গেল। শহরটা অনেক পাল্টে গেছে, মানুষ পাল্টাতে 2 দিন লাগে না। আর এটা তো শহর, তাও আবার পুরো 3 বছর পরে দেখছি। আঙ্কেলকে ওনার বাড়ি পৌঁছে দিয়ে আমি আর বাবা মা আমাদের চট্টগ্রামের বাড়িতে উঠলাম। বাড়িতে অনেক ধুলো জমে গেছে,
রাতটা কোনো রকমে পার করে সকাল নিজুমদের বাড়ির পথে রওনা হলাম। আমি একা, বাবা আর মা পরে আসবে। আবির বাবা, বসো। জি আঙ্কেল। নিজুম্মা, বাইরে বেরিয়ে দেখ, তোর আবির সেট এসেছে। বাবা, তুমি কিন্তু বড্ড মিথ্যেবাদী হয়ে গেছো। আমি দরজা খুলবো না, আর কিছু খাবো। নিজুম, আঙ্কেল আবার কিছু বলতে যাবেন। আঙ্কেলকে থামিয়ে আমিই ডাক দিলাম, নিজুম। প্রথমবারে দরজা না খোলায় আবারও ডাক দিলাম। এবার দরজা খুলেই বুকে এসে চাপিয়ে পড়ল। এমনভাবে তাকাচ্ছে যেন আমি এসেছি তা বিশ্বাস হচ্ছে না। জড়িয়ে ধরেই চোখের পানিতে আমার শার্ট ভিজিয়ে দিল। যদিও তাকে শাস্তি দিব ভেবেছিলাম, কিন্তু পাগলিটাকে দেখার পর সে ইচ্ছে মাটি চাপা দিয়ে দিয়েছি। পাগলিটা চোখের দিকে তাকিয়ে রাগ অভিমান সব হারিয়ে গেছে। যদি কাউকে সত্যিকারের ভালোবেসে থাকেন তাহলে তাকে কখনোই শাস্তি দিতে পারবেন না। কেননা তার চোখের দিকে তাকালেই তার প্রতি মনে যতই রাগ অভিমান দুঃখ যাই থাকুক, সব একটা নিমিষেই পানি হয়ে যাবে। বিশ্বাস না হলে একবার ট্রাই করে দেখতে পারেন। পাগলিটা একদম শুকিয়ে গেছে, আর চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে ঠিকমতো খাওয়া দাওয়া করেনি। নিজুমকে ফ্রেশ হয়ে আসতে বললাম, কিন্তু সে যাবে না। বোধহয় এখনো বিশ্বাস করতে পারছে না আমি এসেছি। একটু চোখের আড়াল হলেই বোধহয় হারিয়ে যাব। সাথে করে নিয়ে ফ্রেশ করলাম। আমাকে একদম চোখের আড়াল করতে চাইছে না। অনেক কষ্ট করেও খাবার টেবিলে নিতে পারিনি। অবশেষে বাধ্য হয়ে আন্টিকে বলে রুমেই খাবার নিয়ে আসলাম। নিজ হাতে খাবার খাইয়ে দিলাম। আঙ্কেল আন্টিকে বলে নিজুমকে নিয়ে ঘুরতে বের হলাম। সারাদিন আমাকে একটুও চোখের আড়াল করেনি। ঘোরাঘুরি করে সন্ধ্যায় নিজুমদের বাড়ি ফিরে এলাম, কিন্তু আমি আমার বাড়ি যেতে পারিনি। মনে হচ্ছে আবারও আমাকে হারিয়ে ফেলার ভয় কাজ করছে। এক পর্যায়ে বাধ্য হয়েই নিজুমদের বাড়িতে থাকতে হলো। সারা রাত পাগলিটা আমার বুকে মাথা রেখে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল। পাগলিটাকে আজ দ্বিতীয়বার ঘুমন্ত অবস্থায় দেখতে পেলাম। মাঝরাত পর্যন্ত তাকিয়েছিলাম মায়াভরা ওই মুখটার দিকে। সকালে ঘুম থেকে জেগেই মায়াভরা মুখটার দেখতে পেলাম। পাগলিটা আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। নড়াচড়া করতেই জেগে উঠে আরো শক্ত করে বুকে জায়গা করে নিল। একটু বেলা হতেই আব্বু আম্মু আসলেন। অবশেষে সিদ্ধান্ত হলো নিজুম আর আমাকে এক সুতোয় বাঁধা হবে। অবশেষে আমি আমার পাগলিটাকে ফিরে পেলাম। দুই পরিবারেই সুখ ফিরে এলো। সমাপ্ত। তো বন্ধুরা, গল্পটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন। আশা করি গল্পটা আপনাদের ভালো লাগাতে পেরেছি। তো অবশ্যই ভালো ভালো কমেন্ট করে আমাদের আরও উৎসাহিত করবেন, আরও যেন ভালো ভালো গল্প নিয়ে আসতে পারি। আর আশা করি এখন থেকে প্রতিনিয়তই গল্প আসবে এই চ্যানেলে। আমি অনেকবারই এই কথাটা বলেছি, কিন্তু পরে ঠিকমতো গল্প দিতে পারিনি। আমার উপরে সবার অনেক রাগ, সেটা আমি জানি। কিন্তু এবার থেকে আমি চেষ্টা করব প্রতিনিয়ত, মানে 1টা থেকে 2টা গল্প দেওয়ারই, প্রতি মাসে একটা হলেও দিব। এবার থেকে আমারও ইচ্ছা আছে। তো সবাই আমার পাশে থাকবে। আশা করি আমাকে আরও অনেক অনেক ভালোবাসা দিবে। তো সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।